অনেক দিন আগে এক অজ্জ পাড়াগানের পাশেই ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলের মাঝে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করত এক গরিব কাঠুরিয়া। নাম তার আকবর। আকবর ছিল খেটে খাওয়া মানুষ। সারাদিন কুড়াল হাতে কাঠ কাটত, ঘেমে নে একাকার হয়ে যাত। কিন্তু তার বউ মেহেজাবিন ছিলেন আশ্চর্য সুন্দরী। গ্রামের লোকজন প্রায়ই বলত, এত গরিব ঘরে এত সুন্দর মেয়ে কেমন করে এলো। ভোর হতেই আকবর বনভূমিতে বেরিয়ে যেত কাঠ কাটতে, কাঁধে ভারী গাছ নিয়ে ফিরত ক্লান্ত শরীরে। আজ সূর্যটা যেন আগুন হয়ে উঠেছে। এত গাছ কাটতে গিয়ে হাত পা সব ব্যথা হয়ে যাচ্ছে। সারাদিন তো খাটছ, শরীর তো তোমারই, পরে যদি অসুস্থ হয়ে পড়ো। তুমি পাশে থাকো বলেই আমি শক্তি পাই, নইলে এত কষ্টের কাজ আমি পারতাম না। আমি পাশে না থাকলে তুমি তো ভুলেই যাবে খাওয়া দাওয়া। আমি কি তোমাকে কষ্টে রাখতে পারি? তুমি আমার ভাগ্যের সোনা। তোমার মতো বউ পেয়েছি বলেই গরিবের ঘরও আমার কাছে রাজপ্রাসাদ মনে হয়। হায় রে, এই জঙ্গলটাই আমাদের জীবন। তুমি কাঠ কেটে বাজারে বিক্রি করো, আর আমি আশা করি একদিন আমরা একটা সুন্দর ঘর তুলব। হেই, সেই দিনের জন্যই তো খেতে যাচ্ছি। তোমার মুখে হাসি ফুটলে আমার ক্লান্তিও মিষ্টি লাগে। জানো, তুমি যখন কাঠ কাটো তখন মনে হয় পাহাড়ও তোমার সামনে ছোট। আর তুমি যখন পাশে দাঁড়াও তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। দুপুরবেলা গ্রামের রাস্তায় কাঠুরিয়া কাঁধে কাঠ নিয়ে যাচ্ছিল। চায়ের দোকানের সামনে দুইজন লোক বসে চা খাচ্ছে। আরে দেখিস না, ওই যে কিশোর যাচ্ছে, কান্ধে কত কাঠ। হ্যাঁ রে, গরিব ছেলে, সারা দিন জঙ্গলে কাঠ কাটে। কিন্তু শুনছিস তো, তার বউ নাকি একেবারে পরীর মতো সুন্দরী। সত্যি বলতে কি, আমিও একদিন হাটে দেখেছি। আহারে, ওই রকম রূপ তো গ্রামের কোনো মেয়ের মধ্যে নাই। কিন্তু কপাল দেখ, এমন সুন্দরী মেয়ের বিয়ে হল গরিব কাঠুরিয়ার সাথে। ভাগ্য রে বলে ভাগ্য, কার কপালে কেমন লেখা আছে কে জানে। কিশোরের ঘরে টাকা নাই, জমি নাই, কিন্তু বউটা এমন লাগছে যে ধনীর ঘরের মেয়ে। তাই তো, দেখ, কিশোর দিনে কত কাঠ কেটে বাজারে নিয়ে যায়, খেটে মরে। অথচ সেই বউকে দেখলে মনে হয় ফুলের মতো যত্নে রাখা দরকার। এই জন্যই না লোকে বলে, ভালোবাসা ভাগ্যের সামনে, ধন সম্পদ কিছুই না। কিশোর গরিব হলেও হয়তো বইয়ের মনে শান্তি আছে। তা ঠিকই বলেছিস। তবে গ্রামের অনেকে তো কথা বলে, কেমন করে বউটা রাজি হল কিশোরকে বিয়ে করতে। আরে, কে জানে, হয়তো ছেলেটার মন ভালো, পরিশ্রমী, সৎ, এসব গুণেই মেয়েটা রাজি হয়েছে। শুধু রূপে তো সংসার চলে না, মন চাই। গরিবের ঘরে সুখ থাকে না ভেবেছিলাম, কিন্তু ওদের দেখে মনে হয় সুখ দুঃখ একসাথে ভাগ করে নিলেই সংসার সুন্দর হয়। ঠিক তাই, কিশোরের গরিবী আছে, কিন্তু তার বউয়ের রূপ আর মনের শক্তি তাকে বড় করে তুলেছে। এই জন্যই তো সবার চোখ ওদের দিকে যায়। জমিদার লম্বা পোশাক পরে হাঁটছে, মাথার ওপর চেলা ছাতা ধরে রেখেছে। হঠাৎ সামনে এক গ্রামীণ লোক আসছে। জমিদার তাকে থামিয়ে দেয়। এই শোনো রে, দাঁড়া, তুই এই গ্রামেরই না? হে সরকার, আমি এই গ্রামের মানুষ, বলুন কি সেবা করতে পারি। আমি শুনছি এই গ্রামে এক গরিব কাঠুরে আছে, নাম কি যেন? কিশোর, তাই তো? ঠিক বলেছেন সরকার, কিশোর নাম। বনের কাঠ কেটে বাজারে বেচে সংসার চালায়। লোকটা তেমন কিছু না, গরিব, খেতে খাওয়া। কিন্তু শোনা যায় তার বউ নাকি অপূর্ব সুন্দরী। এটা কি সত্যি? সত্যি সরকার, তার বউকে একবার দেখলে চোখ ফেরানো যায় না। গ্রামের সবাই বলে যেন স্বর্গ থেকে নেমে আসা রূপবতী। হুজুর, আমিও শুনেছি, হাটে সবাই বলে
গরিব কাটুরের ঘরে এমন রূপবতী বউ মানায় না। মানায় না বলছিস? ঠিক তাই, আমিও ভাবছি এ আবার কি কাণ্ড। গরিব লোক, না আছে টাকা না জমি, অথচ বউ জেনে রাজবাড়ির রানী। এ কি করে সম্ভব হলো? সরকার কিশোর পরিশ্রমী, সৎ আর মনের মানুষ। হয়তো সেই গুণেই বিয়ে হয়েছে। শুধু টাকা দিয়ে সুখ হয় না। হেই, সুখ মানে টাকা। আমার টাকা, আমার ক্ষমতা, এটাই সুখ। গরিব কাঠুরের ঘরে সুখ কোথা থেকে আসবে? সরকার, আপনি ধনী, জমিদার, কিন্তু গরিবদেরও সুখ আছে। সেটা টাকা দিয়ে মাপা যায় না। মা বাপের আশীর্বাদ, ভালোবাসা, এগুলোই আসল ধন। হুজুর, দেখছেন তো, গরিব লোকও বড় বড় কথা বলে। আমি মিথ্যা বলছি না সরকার। ওদের ঘরে সুখ আছে, এটা গ্রামবাসী সবাই জানে। দেখি, আমি একদিন নিজেই দেখে নেব। যদি এত সুন্দরী হয়, তবে তাকে আমি আমার রাজবাড়িতে আনার উপায় বার করব। না সরকার, গরিবের ঘরে সুখ ভাঙবেন না। কিশোর আর তার বউ নিজেদের মতো খেতে খাচ্ছে, ওদের শান্তি নষ্ট করবেন না। আমি জমিদার, আমার ইচ্ছাই আইন। আমি যা চাই তাই হবে। একেবারে ঠিক বলেছেন হুজুর। আপনি চাইলে পাহাড়ও নড়ে যাবে, আর কাঠুরের বউ তো কোনো ব্যাপারই না। সরকার, আপনার হাতে সব ক্ষমতা আছে, কিন্তু মনে রাখবেন, মানুষের অভিশাপ বড় ভয়ঙ্কর। গরিবের দুঃখ নিয়ে খেলা করা ভালো নয়। জমিদার তার বাড়িতে অপেক্ষা করতে থাকে। তখন তার চেলা আসে। সালাম হুজুর, খবর আছে একটা। বলো, কি খবর? আমের কিশোর কাঠুরে, সে খুবই গরিব, কিন্তু তার বইয়ের রূপ নিয়ে এখন হাতে বাজারে কানাঘুষা চলছে। সবাই বলে রূপকথার পরী। তোমাকে বলেছিলাম আরও খোঁজ নিতে। জি হুজুর, লোকজন বলে চাঁদের মতো মুখ, হাঁটলে যেন আলোর ছটা ছড়িয়ে পড়ে। এমন রূপ গ্রামে আর কোথাও দেখা যায় না। গরিব ঘরে এতে রূপ, এটা তো একেবারেই অস্বাভাবিক। হুজুর, সবাই এই কথায় আলোচনা করছে। অনেকে বলছে এই রূপ গরিবের ঘরে মানায় না। আয় তো, এমন রূপ থাকা উচিত আমার প্রাসাদে, আমার ছাদের নিচে। হুজুর, চাইলেও আমি গিয়ে খোঁজ খবর বিস্তারাটে নিয়ে আসতে পারি। কেমন মেয়ে, কেমন স্বভাব, সব জানব। এই খোঁজ নাও। আমি চাই তার নাম, তার বয়স, তার রূপ, সবকিছু বিস্তারাতে জানতে। জি হুজুর, আজ রাতেই খবর নিয়ে হাজির হব। মনে রেখো, মিথ্যে খবর যেন না আসে। আমি যদি শুনি সত্যিই সে এত রূপসী, তবে গরিব কাঠুরের ঘরে তাকে রাখা যাবে না। জি হুজুর, আপনার ইচ্ছাই আমাদের আদেশ। যাও, খোঁজ নিয়ে এসো। আমি অপেক্ষায় রইলাম। ছেলা জমিদারের কথা অনুযায়ী তাকে সালাম জানিয়ে বাড়ি থেকে চলে যায়। জমিদার বাড়িতে দাঁড়িয়ে কি যেন ভাবতে থাকে। রাতে চেলা জমিদারের কথা অনুযায়ী গ্রামের এক লোকের কাছে সব খবর জানতে যায়। চেলা হেঁটে হেঁটে আসে, আর লোকটা দাঁড়িয়ে তার অপেক্ষা করতে থাকে। জি হুজুর, কি জানতে চান? সেই কাঠুরে, নাম কিশোর। তার নাকি একটা বউ আছে, রূপে নাকি দেবীর মতো। সব শুনছি, তুই আমাকে সব খুলে বলবি। কোথায় থাকে, কি করে? জি বাবু, ওরা গ্রাম থেকে একটু দূরে জঙ্গলের ধার ঘেঁষে যে কুড়ে ঘর, সেখানেই থাকে। কিশোর সারাদিন কাঠ কেটে বাজারে বেচে। তাই নাকি? আর তার বউ সত্যি কি তত্ত্বা সুন্দর? বাবু, মিথ্যে বলবো না। আমি তো গ্রামে এত রূপসী মেয়ে কোনোদিন দেখিনি। গায়ের রং দুধের মতো ফর্সা, চোখ দুটো যেন হরিণীর, মাথা নিচু করে হাঁটে, লাজুক স্বভাব। গ্রামে কেউ দেখলেই চুপ হয়ে যায়। কাঠুরে গরিব ঠিকই, কিন্তু তার সংসারে শান্তি আছে। সংসার শান্তি বাদ দে, আমি জানতে চাই সে ঘর থেকে বেরোয় কতবার? বাজারে যায় নাকি? নদীর ঘাটে নামে? চীনা বাবু, মায়া খুব একটা বাইরে বেরোয় না। শুধু ভোরবেলায় কখনো কখনো কুয়া থেকে পানি তোলে। বাকি সব ঘরে থাকে। গরিব হলেও ইজ্জতদার বউ। গরিবের আবার কি ইজ্জত? শুনে রাখ, জমিদার যখন চান তখন কোনো কিছুই আড়াল থাকে না।
চেলা জমিদারকে সব কথা বলে পরের দিন জমিদার আর চেলা মিলে সেই কাঠুরে বাড়িতে রওনা দেয়। জঙ্গলের ধারে ছোট্ট ঘর, দূর থেকে জমিদার আর তার চেলা হেঁটে আছে। হুজুর, এই দেখুন, এটাই সে কাঠুরে কিশোরের ঘর। আমি সব খবর বের করেছি। দূর থেকে দেখেই বোঝা যায় ঘরটা গরিবের, কিন্তু শুনছি ঘরে নাকি রূপের রানী লুকিয়ে আছে। বাড়িতে কেউ আছে? কাঠুরের সুন্দরী বউকে দেখে জমিদার আর তার চেলা হা করে তার দিকে তাকিয়ে থাকে। এই ও মেয়ে, তোমার স্বামী কোথায়? জি, স্বামী তো জঙ্গলে কাঠ কাটতে গেছেন। কে আপনি? অন্ধ নাকি? এ আমাদের গ্রামের জমিদার সাহেব। তাড়াতাড়ি সালাম করো। তুমি সেই গ্রামের লোকেরা বৃথা বলে না, সত্যিই রূপের ঝলক আছে। হুজুর, আমি গরিবের ঘরের মেয়ে। এই সব রূপের কথা বলবেন না, আমার স্বামী শুনলে খুশি হবে না। গরিবের আবার কি খুশি? তোমার স্বামী কাঠ কেটে কতই বা আয় করে। তোমার মতো মেয়ের স্থান কি এই ভাঙাচোরা কুড়ে ঘরে মানায়? হুজুর একদম ঠিক বলেছেন। এমন রূপসী মেয়ে কাঠুরের ঘরে থাকাটা সত্যিই অন্যায়। শোনো মেয়ে, আমি চাইলে তোমার জীবন এক নিমিষে পাল্টে যেতে পারে। আমার জমিদার বাড়িতে গেলে কষ্ট থাকবে না, সোনাদানা থাকবে, চাকরে চাকরানি থাকবে। হুজুর, এসব কথা বলবেন না। আমি আমার স্বামীকে ভালোবাসি। দয়া করে আমাকে শান্তিতে থাকতে দিন। মেয়ে, সাহস তো কম নয়। জমিদার হুজুর নিজে তোমার ঘরে এসেছেন, আর তুমি এমন কথা বলছো। আখ চেলা, এত গরম হওয়ার দরকার নেই। আমি ওর মনের কথা বুঝলাম। তবে মনে রাখো মায়া, আমি যা চাই তা পাই। হুজুর, আমার স্বামী আসলে সব কিছু বলবো। এখন দয়া করে চলে যান। তুই ঠিক বলেছিলে, মেয়ে সত্যিই অপূর্ব সুন্দরী। তাকে আমি এভাবে ছেড়ে দেব না। তার স্বামী যতই কাঠ কেটে খাক, আমি তাকে আমার জমিদার বাড়িতে নেবই। এই বলে জমিদার ও তার চেল্লা বাড়ি থেকে চলে যায়। সালাদিন পরিশ্রম করে রাতে কাঠুরে বাড়ি ফিরে এসে দেখে তার বউ বসে কান্না করছে। আরে মায়া, কি হয়েছে? কেন কাঁদছ এভাবে? আমি তো সারাদিন জঙ্গলে খেতেছি, তুমি কাঁদছ কেন? আর বলো না কিশোর, আজ আমাদের ঘরে এমন ঘটনা ঘটেছে, আমি ভয় পেয়ে গেছি। ঘটনা? কি ঘটনা? তুমি কিছু না বলে কাঁদছ কেনে? সব খুলে বলো আমাকে। আজ দুপুরে তোমার অনুপস্থিতিতে জমিদার সাহেব আর তার চেলা আমাদের ঘরে এসেছিল। তারা আমার দিকে কেমন দৃষ্টিতে তাকালো আর কি কথাই না বলল। কি? জমিদার আমাদের ঘরে এসেছে? কেন? তারা বলল আমি নাকি গরিবের ঘরে মানাই না। তারা আমায় জমিদার বাড়িতে নিয়ে যাবে, সোনা দানা দিবে। আমি যতই বলেছি আমি তোমাকে ভালোবাসি, আমি কোথাও যাব না, তবু তারা বারবার আমার মান সম্মান নিয়ে কথা বলেছে। ও এমন অন্যায়! গরিবের ঘর দেখে কি আমাদের সম্মান নেই? আমার বউকে নিয়ে এমন লালসা করার সাহস জমিদারও হল? আমি তো খুব ভয়ে আছি কিশোর, খুব ভয়ে আছি কিশোর। যদি তারা আবার আসে, আমি কিভাবে তোমার মুখে বলবো ভেবেই কাঁদছিলাম। ভয় পেও না মায়া, আমি আছি তো। তোমার চোখের জল আমার সহ্য হয় না, তবে চুপ করে থাকলে চলবে না। কি করবে তুমি কিশোর? জমিদারের সাথে লড়াই করলে তো বিপদে পড়বে। না, সরাসরি লড়াই করব না, কিন্তু অন্যায় তো সহ্য করা যায় না। আমি কালই অন্য জমিদার, মানে যিনি ন্যায়প্রায়ণ বলে সবে চেনে, তার কাছে বিচার চাইব। তুমি কি সত্যি সাহস করে বিচার চাইবে? অবশ্যই। আমরা গরিব বলে চুপ থাকব কেন? আমাদেরও সম্মান আছে, ভালোবাসা আছে। তুমি আমার বাউ, তুমি আমার ইজ্জত। তোমার দিকে কেউ চোখ তুলে তাকালে সেটা আমার বুকের ওপর আঘাত করা। আমি সেই জমিদারের কাছে যাব যিনি ন্যায় ভালো বোঝেন আর সবাইকে সমান চোখে দেখেন। তোমায় শক্তি দিক কিশোর। আমি শুধু চাই আমরা দুজন শান্তিতে থাকতে পারি। আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি,
যতদিন আমি বেঁচে আছি কেউ তোমার ইজ্জতে হাত দিতে পারবে না। কাল সকালে বিচার চাইব, সত্যে প্রকাশ করব। পাঠুরে হাঁটতে হাঁটতে পাশের গ্রামে বড় জমিদারের বাড়িতে যায়। রাস্তায় যাওয়ার পথে বড় জমিদারের সাথে তার দেখা হয়ে যায়। কে তুমি? তোমার মুখ ক্লান্ত, চোখে দুঃখের ছাপ। কি চাইছ বলো? প্রণাম জমিদার সাহেব, আমি পাশের গ্রামের গরিব কাঠুরে কিশোর। সারাদিন জঙ্গলে কাঠ কেটে খাই, কিন্তু আজ এসেছি আমার বউ আর আমার ইজ্জতের বিচার চাইতে। ইজ্জতের বিচার? সব খুলে বলো কিশোর, ভয়ের কিছু নেই, এখানে সত্যের কদর হয়। হুজুর, গতকাল আমার ঘরে এক অঘটন ঘটে গেছে। আমাদের গ্রামের জমিদার সাহেব, তিনি নিজে আর তার চেলা মিলে আমার ঘরে গিয়েছিলেন। তোমার ঘরে গিয়েছিল কেন? তিনি আমার গরিব ঘরকে তুচ্ছ করে আমার সুন্দরী বউয়ের দিকে লালসার চোখে তাকিয়েছেন। বলেছেন গরিবের ঘরে নাকি সে মানায় না। তাকে জমিদার বাড়ি নিয়ে গিয়ে সোনা দানা দিবেন বলে প্রলোভন দেখিয়েছেন। কি, একজন জমিদার হয়েও এমন অন্যায়? গরিবের ঘরে চোখ তুলে ইজ্জত নিতে যায়? লজ্জা নেই? তা ক্ষমা করার মতো অপরাধ নয়। হুজুর, আমি গরিব মানুষ, কিন্তু বউ আমার বুকের মান সম্মান। আমি চাই না টাকার জোরে কেউ আমাদের ভাঙতে পারে। তাই আপনার কাছে এসেছি, আপনি ন্যায় বিচার দিন। কিশোর, তুমি সাহস করে এসেছ, এটা তোমার বড় গুণ। অনেকেই ভয় পেয়ে চুপ থাকে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার ইজ্জত আমি রক্ষা করব। যদি আপনার বিচার না পাই, তবে গরিবের আর কোথায় ভরসা থাকবে? তুমি নিশ্চিন্ত থাকো, আমি লোক পাঠিয়ে সব তদন্ত করব। প্রমাণ হলে সেই অন্যায়কারী জমিদারেকেও শাস্তি দেওয়া হবে। মনে রেখো, গরিবের ইজ্জতও আমার কাছে ধনীদের মতোই সমান দামি। হুজুর, আজ আপনার কথায় আমার বুক হালকা হল। আমি চাই শুধু শান্তি আর আমার সংসারের মর্যাদা টিকে থাকুক। তোমার সংসারকে কেউ ভাঙতে পারবে না। যাও, নিশ্চিন্তে ঘরে ফিরে যাও। ন্যায় তোমার পাশে আছে। হুজুর, হুজুর, বড় বিপদ ঘটেছে। কি হলো এমন? এত ঘাবড়ে এলি কেন? বল তো, কি বিপদ? হুজুর, সে কাঠুরে, সে তো নাকি বড় জমিদারের কাছে গিয়েছে। আজ সকালে সে গিয়ে সব বলে দিয়েছে। এখন বড় জমিদার আপনার খবর নিয়েছেন। তিনি আপনাকে ডেকেছেন, বিচার হবে। কি বলছিস? আমার বিচার করবে? আমি তো এই গ্রামের জমিদার, আমার নামে বিচার বসবে? হুজুর, আপনি রাগ করবেন না, কিন্তু কথাটা সত্যি। বড় জমিদার সবার সামনে বলেছেন, গরিবের ইজ্জতও আমার কাছে ধনীদের মতোই সমান দামি। তিনি নাকি লোক পাঠাবেন আপনাকে হাজির করাতে। কি বলছিস? আমার বিচার করবে? আমি তো এই গ্রামের জমিদার, আমার নামে বিচার বসবে? হুজুর, আপনি রাগ করবেন না, কিন্তু কথাটা সত্যি। বড় জমিদার সবার সামনে বলেছেন, গরিবের ইজ্জতও আমার কাছে ধনীদের মতোই সমান দামি। তিনি নাকি লোক পাঠাবেন আপনাকে হাজির করাতে। ওই কাঠুরে, একটা হেঁকশিয়ালের মতো গরিব মানুষ, তার কথায় আবার আমার বিচার হবে? হা হা, এ কি হয়? হুজুর, আপনি ভাবছেন গরিবের কথা কে শোনে, কিন্তু এবার লোকজন সব শুনেছে। চারদিকেই গুঞ্জন চলছে। জমিদার কাঠুরের বইয়ের দিকে লালসা করেছে। আপনার মান সম্মান প্রশ্নে পড়ে গেছে। ওই কিশোর, শ্বাস কিভাবে হলো আমার নামে অভিযোগ করতে? বুঝুস, শুধু অভিযোগ না, এখন তো বড় জমিদার নিজের লোক পাঠাবেন আপনাকে ডাকার জন্য। যদি আপনি না যান, তবে তিনি রাগ করবেন, আর তার ক্ষমতা আপনার চেয়ে বেশি। বুঝতে পারছি, এটা সহজে পার পাওয়া যাবে না। এখন আমি যদি ওখানে না যাই, তবে লোকজন বলবে আমি অপরাধী। ঠিক তাই হুজুর, গ্রামে এখন কানাঘুষো। জমিদারের লজ্জা গেছে, তিনি গরিবের ঘরে নজর দিয়েছেন। যদি বিচার না দেন, তবে আপনার প্রভাব কমে যাবে। কি বিপদে পড়লাম! আমি ভেবেছিলাম সামান্য গরিবের ঘর,
কে জানত এত বড় বিপদ হবে? হুজুর, আমার একটাই কথা, আপনি সতর্ক থাকুন। বড় জমিদারের সামনে গিয়ে যদি অস্বীকার করতে চান, তবে আপনাকে শক্ত যুক্তি দাঁড় করাতে হবে, না হলে শাস্তি হবে। তাহলে আমাকে যেতে হবে। কিন্তু মনে রেখো চেলা, যদি আজ আমার মান যায় তবে তোমাদের কারো ভালো হবে না। হুজুর, আমি আপনার লোক, যা হবে একসাথে সইব। তবে সত্যিটা মানতেই হবে, মানুষ এখন চোখে চোখে দেখছে। জমিদার চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে একদিকে ভয়, অন্যদিকে রাগ। সে বুঝতে পারছে এবার তার প্রভাবের দিন শেষ হতে চলেছে। আজকের এই বিচার সভা ডেকেছি গ্রামের ইজ্জতের জন্য। গরিব হোক বা ধনী, সবার মর্যাদা আমার কাছে সমান। এখন দেখি অপরাধী হাজির হয় কিনা। হঠাৎ দূর থেকে শোরগোল। খারাপ জমিদার ও তার চেলা প্রবেশ করে। চেলা ভয়ে মাথা নিচু করে আছে। জমিদার জোর করে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। এসেছে, বসো। হে, এসেছি। শুনেছি আমার নামে অভিযোগ হয়েছে। বড় হুজুর, আমি মিথ্যা বলা লোক নয়। সারা দিন খেটে খেয়ে আমার সংসার চালাই, কিন্তু আমার না থাকার সুযোগে এই জমিদার আমার ঘরে গিয়ে আমার স্ত্রীর দিকে কুনজর দিয়েছে। এটা আমি সহ করতে পারি না। হুজুর, আমি একজন গরিব ঘরের মেয়ে। আমার স্বামী ছাড়া অন্য কারো দিকে তাকাইনি, কিন্তু এই জমিদার আমাকে লজ্জায় ফেলেছেন। আমি আর কিভাবে মুখ দেখাব? শোনো জমিদার, তোমার নামে অভিযোগ গুরুতর। তুমি কি বলবে? সব মিথ্যে। একটা কাঠোরে গরিব মানুষ তার বউকে নিয়ে আমি কেন আগ্রহী হব? এরা আমার নামে অপবাদ দিচ্ছে। হুজুর, আমি সব জানি। আমি ছিলাম সাথে। সত্যি কথা হলো, আমাদের জমিদার গিয়েছিলেন সেই ঘরে। আমি কিছু বলিনি, কারণ আমি তার চেলা। কিন্তু সত্যে ঢেকে রাখা আর সম্ভব হচ্ছে না। বিশ্বাসঘাত, তুই আমার মান খাইয়ে দিলি। চুপ। এখন থেকে কেবল সত্যি কথা চলবে। চেলা যদি সত্যি বলে থাকে তবে তোমার অপরাধ প্রমাণিত। বড় হুজুর, আমরা গরিব, কিন্তু আমাদের ইজ্জত আমাদের সব কিছু। যদি ধনীর জন্য গরিবের ঘরও নিরাপদ হয়, তবে আমরা বাঁচব কিভাবে? শোনো গ্রামের মানুষ, এই জমিদার ধনী হয়েও গরিবের ঘরে লালসা করেছে। সে জমিদারি করার যোগ্য নয়। আজ থেকে তার জমিদারি খাতিয়ে দেখা হবে। আর কাঠুরেও তার স্ত্রীর সম্মান আমি রক্ষা করব। আমি ভুল করেছি। আমাকে অন্ধ করেছিল। ভুলের মূল্য দিতে হয়। আজ থেকে তুমি গ্রামের সামনে অপমানিত হলে এটি হবে তোমার শাস্তি। আর মনে রেখো, ধনীর ইজ্জত টাকার দামে নয়, মানুষের সম্মানে টিকে থাকে। হুজুর, আমি গরিব, কিন্তু আমার বউ আমার জীবনের সব। আজ আপনি আমাদের সম্মান ফিরিয়ে দিলেন, এজন্য আমি কৃতজ্ঞ। আজ থেকে গারের নিয়ম ধনী গরিব সমান। কেউ গরিবের ইজ্জতে হাত দিলে তাকে আমি ক্ষমা করব না। এইভাবে কাঠুরের সুন্দরী বউ দিকে আর কেউ তাকায় না। তারা দুজন সুখে সংসার করে।